দারুণ একটি বিষয় আজ আমরা কথা বলতে যাচ্ছি। আজ আমরা ইতিহাসের এমন একটা দলিল নিয়ে আলোচনা করব যেটা নিয়ে তর্ক-বিতর্কের কোনো শেষ নেই, আবার এর প্রভাবও অস্বীকার করার কোনো উপায় নেই। কার্ল মার্কস আর ফ্রেডরিচ এঙ্গেলসের লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। কোনো পলিটিক্যাল পক্ষ না নিয়ে একদম অবজেক্টিভভাবে, অনেকটা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ক্লাসের মতো করে আজ আমরা এই ঐতিহাসিক দলিলটির ব্যবচ্ছেদ করব। চলুন, আধুনিক পৃথিবীর রূপরেখা বদলে দেওয়া এই লেখাটির গভীরে ঢোকা যাক। আজকের এই পুরো অ্যানালাইসিসটিকে আমরা মোট ৬টি মডিউলে ভাগ করেছি। সেকশন 1, ১৮৪৮ সালের পৃথিবী। এরপর ঐতিহাসিক বস্তুবাদ, পুঁজিবাদের গোড়খোদক, এর সাহিত্যিক ও আলংকারিক দিক, সম্পত্তি ও পরিবার প্রথা বাতিলের বিতর্ক এবং সবশেষে এর গ্লোবাল লিগ্যাসি বা বৈশ্বিক প্রাসঙ্গিকতা। Module 1, The World of 1848, Turbulence and Industry. যে কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্ট বোঝার জন্য সেই সময়কার পৃথিবীকে জানাটা কিন্তু মাস্ট। ১৮৪৮ সালের পৃথিবীটা কেমন ছিল, টাইমলাইনটা খেয়াল করলেই বোঝা যায় মাত্র কয়েক দশকের মধ্যে চারপাশটা কিভাবে র্যাপিডলি বদলে যাচ্ছিল। ১৮৩০ সালে ফ্রান্সে জুলাই রেভলিউশনের পর বুর্জোয়া বা পুঁজিপতি শ্রেণীর উত্থান হল। এরপর ৪০-এর দশকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব তো পুরো কৃষিভিত্তিক সমাজকে একদম যান্ত্রিক কারখানায় রূপান্তর করে ফেলল। একদিকে সম্পদের পাহাড় জমছে, অন্যদিকে কারখানায় শ্রমিকরা মানবেতর জীবন কাটাচ্ছে। ঠিক এরকম একটা সময় ১৮৪৭ সালে লিগ অফ দ্য জাস্ট নামের একটা গোপন সংগঠন তাদের নাম বদলে রাখল কমিউনিস্ট লীগ। আর তাদের রিকোয়েস্টেই ১৮৪৮ সালে লন্ডনে পাবলিশ হলো এই ঐতিহাসিক প্যাম্ফলেটটি। এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে। মার্কস আর অ্যাঙ্গেলস কিন্তু প্রথম সমাজতন্ত্রের কথা বলেননি। রবার্ট ওয়েন বা শার্ল ফিউরিয়ার মতো চিন্তাবিদরা আগে থেকেই ছিলেন, যাদেরকে এই ম্যানিফেস্টোতে ইউটোপিয়ান বা কাল্পনিক সমাজতন্ত্রী বলা হয়েছে। ইউটোপিয়ানরা মূলত মোরালিটি বা নৈতিকতার দোহাই দিয়ে রুলিং ক্লাসের কাছে অ্যাপিল করতেন সমাজটাকে একটু সংস্কার করার জন্য। কিন্তু মার্কস আর অ্যাঙ্গেলস এই ধারার পুরো বিপরীতে গিয়ে ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রামের লেন্স থেকে সমাজকে অ্যানালাইজ করলেন। তাদের পয়েন্ট ছিল ইকোনমিক ডেভেলপমেন্টটা বুঝতে হবে। সমাজের এই চেঞ্জ কোনো দয়াদাক্ষিণ্য থেকে আসবে না, বরং অবধারিতভাবেই তা আনবে প্রোলেতারিয়াত বা শোষিত শ্রমিক শ্রেণী। তো চলে আসছি মডিউল 2তে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম এক্সপ্লেইনড, দি ইঞ্জিন অফ হিস্ট্রি। এবার চলুন দেখি এই পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তিটা আসলে কি। আমরা এখন যে একাডেমিক ফ্রেমওয়ার্কটা নিয়ে কথা বলবো তাকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ বা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। সহজ কথায় বলতে গেলে এই থিওরি মনে করে মানব ইতিহাসের চাকা কোনো মহান আইডিয়া বা বড় বড় নেতাদের ইচ্ছায় ঘোরে না, বরং অর্থনৈতিক উৎপাদন আর সে উৎপাদনের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে মেটেরিয়াল কনফ্লিক্ট বা বস্তুগত সংঘাত, সেটাই হলো ইতিহাসের আসল চালিকা শক্তি। বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমরা একটা বিল্ডিংয়ের মেটাফোর বা রূপক চিন্তা করতে পারি। এই মডেলটিকে বলা হয় বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার। একটা বিল্ডিংয়ের যেমন ফাউন্ডেশন বা বেস থাকে, সমাজের বেস হলো তার ইকোনমি বা উৎপাদন ব্যবস্থা, মানে টুলস, ফ্যাক্টরি এগুলো, এবং কে মালিক আর কে শ্রমিক সেই সম্পর্ক। আর এই বেসের উপর দাঁড়িয়ে থাকে সমাজের সুপারস্ট্রাকচার বা উপরিকাঠামো, যথা আইন, রাজনীতি, ধর্ম এবং কালচার। মানে দাঁড়ালো, সমাজের অর্থনৈতিক বেসটা ঠিক যেমন, সুপারস্ট্রাকচারটাও ঠিক সেভাবেই তৈরি হবে ওই বেসটাকে ডিফেন্ড আর জাস্টিফাই করার জন্য। আর এই বেসের পরিবর্তনের মাধ্যমে সমাজ এক একটা ধাপ পেরোয়। ম্যানিফেস্টোর ভিউ অনুযায়ী সমাজ হঠাৎ করে আজকের অবস্থায় আসেনি। একদম শুরুতে ছিল প্রিমিটিভ কমিউনিজম, যেখানে টুলস বা রিসোর্স সবার মধ্যে শেয়ার করা হতো। এরপর এলো স্লেভ সোসাইটি বা দাস প্রথা, যেখানে মালিক আর দাসের বিভাজন তৈরি হলো। তারপর ফিউডালিজম বা সামন্তবাদ, যেখানে লর্ড আর কৃষকরা জমির সাথে বাধা পড়ল। এবং সবশেষে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, যেখানে এসে দাঁড়িয়েছে বুর্জোয়া আর প্রলেতারিয়েত, মানে প্রতিটা স্তরই একটা অনিবার্য সংঘাত ছিল, যা সমাজকে সামনের দিকে পুশ করে আজকের এই মডার্ন এরাতে নিয়ে এসেছে। সেকশন 3, দ্য গ্রেভ ডিগার্স অফ ক্যাপিটালিজম, ইনএভিটেবল ডিমাইজ। এই পর্যায়ে এসে একটা বিশাল থিওরিটিক্যাল পাজল বা ধাঁধা তৈরি হয়। লেখকরা কেন বুর্জোয়াদের নিজেদের গোড়খোদক হিসেবে আখ্যা দিলেন? মানে কিভাবে একটা সিস্টেম নিজের ধ্বংসের বীজ নিজের ভেতরেই বুনে দেয়? এর উত্তরটা লুকিয়ে আছে পুঁজিবাদের কিছু অন্তর্নিহিত দ্বন্দ্বের মাঝে।
লেখকদের আর্গুমেন্ট হল ক্যাপিটালিজমকে টিকে থাকার জন্যই বাধ্য হয়ে প্রতিনিয়ত প্রোডাকশনের রেভলিউশন আনতে হয়, গ্লোবাল মার্কেট এক্সপ্যান্ড করতে হয়। আর এটা করতে গিয়ে মানুষের পার্সোনাল রিলেশনশিপগুলোকেও এরা জাস্ট কেনা বেচার কমোডিটি বা পণ্যে নামিয়ে আনে। কিন্তু খেয়াল করার মতো বিষয় হল প্রফিট বাড়ানোর এই ইঁদুর দৌড়ে পুঁজিপতিরা হাজার হাজার প্রপার্টিলেস বা নিঃস্ব শ্রমিককে শহরের বড় বড় ফ্যাক্টরিতে জড়ো করতে বাধ্য হয়। বারবার ওভার প্রোডাকশন বা অতিরিক্ত উৎপাদনের ফলে ক্রাইসিস তৈরি হয়। আর এই যে লাখ লাখ শোষিত শ্রমিক কারখানায় এক জায়গায় জড়ো হচ্ছে, ক্যাপিটালিজম বাধ্য হয়েই তাদের নিজেদের মধ্যে যোগাযোগ আর ইউনিটির একটা স্কোপ তৈরি করে দিচ্ছে। অর্থাৎ অধিক প্রফিটের লোভেই পুঁজিবাদ এমন একটা সুসংগঠিত ওয়ার্কিং ক্লাস তৈরি করছে যারা একদিন এই সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করবে। এবার যাচ্ছি সেকশন 4-এ, রেটরিক, ঘোস্টস অ্যান্ড মনস্টার্স, আ লিটারারি অ্যানালাইসিস। ইকোনমিক্স আর পলিটিক্স তো অনেক হলো, চলুন এবার ম্যানিফেস্টোটার লিটারারি বা সাহিত্যিক দিকটা একটু এক্সপ্লোর করি। আ স্পেক্টার ইজ হন্টিং ইউরোপ, দ্য স্পেক্টার অফ কমিউনিজম। ইউরোপ জুড়ে আজ এক ভূত ঘুরে বেড়াচ্ছে, কমিউনিজমের ভূত। এই লাইনটা শোনেননি এমন মানুষ বোধহয় কমই আছেন। এই একটা জাস্ট ওপেনিং লাইনের মাধ্যমে লেখকরা 19th সেঞ্চুরির রুলিং ক্লাসের মনের ভেতরে যে অ্যাংজাইটি আর ভয়, সেটাকে একদম পারফেক্টলি ক্যাচ করেছেন। টেক্সটটাকে আরেকটু ডিপলি অ্যানালাইজ করলে এর ড্রামাটিক ইমেজারির পেছনের গথিক ইনফ্লুয়েন্সটা চোখে পড়ে। শেক্সপিয়ারের নাটক বা জন মিল্টনের লিটারেচার থেকে ইন্সপায়ার্ড হয়েই সম্ভবত লেখকরা এখানে ভূত, জাদুকর আর মনস্টারের মেটাফোর্স ইউজ করেছেন। তারা ক্যাপিটালিজমকে এমন এক জাদুকরের সাথে তুলনা করেছেন যে মন্ত্র পড়ে পাতালপুরি থেকে এমন এক দানবকে ডেকে এনেছে যাকে সে নিজেই আর কন্ট্রোল করতে পারছে না। একবার ভাবলে অবাক হতে হয় এই ড্রামাটিক গথিক স্টাইলটা সেই সময়কার সাধারণ শ্রমিকদের মনে কতটা পাওয়ারফুল ইম্প্যাক্ট তৈরি করেছিল। সেকশন 5, Abolishing Property and Family, Decoding the Critics. ম্যানিফেস্টোর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল আর সবচেয়ে বেশি ভুল বোঝা যাওয়া দুটো প্রপোজিশন হল ব্যক্তিগত সম্পত্তি এবং পরিণার প্রথার বিলুপ্তি। কমন মিসকনসেপশন হল অনেকেই ভাবেন অ্যাবলিশিং প্রপার্টি মানে বোধহয় সরকার এসে সবার ব্যক্তিগত বাড়ি, গাড়ি বা জিনিসপত্র কেড়ে নেবে। কিন্তু টেক্সটের আসল আর্গুমেন্টটা ছিল সমাজের মুষ্টিমেয় কিছু মানুষের হাতে থাকা বিশাল যে ইকোনমিক অ্যাসেট বা মিনস অফ প্রোডাকশন, সেইগুলোর ব্যক্তি মালিকানা বাতিল করা। আর পরিবার প্রথা বাতিলের ব্যাপারটা শুনলে অদ্ভুত লাগলেও তাদের মূল ফোকাস ছিল উইমেন লিবারেশন বা নারীর মুক্তি। তাদের মতে ক্যাপিটালিস্ট সোসাইটি নারীদের স্রেফ উৎপাদনের হাতিয়ার হিসেবে দেখে। তাই তাদের লক্ষ্য ছিল অবৈতনিক এবং রিপ্রোডাক্টিভ শ্রমের শৃঙ্খল থেকে নারীদের বের করে আনা, মানুষের উপর যৌথ মালিকানা প্রতিষ্ঠা করা নয়। আমাদের শেষ মডিউল, সেকশন 6, গ্লোবাল লেগেসি অ্যান্ড রেলেভেন্স, ফ্রম অবস্কিউরিটি টু ইউবিকিউইটি। মাত্র 23 পৃষ্ঠার এই ছোট্ট একটা প্যাম্ফলেট কিভাবে ইতিহাসের অন্যতম পঠিত একটা গ্রন্থে পরিণত হল, সেই স্টোরিটা বেশ ইন্টারেস্টিং। 1848 সালে পাবলিশ হওয়ার পর প্রথম 20 বছর এটি প্রায় অবস্কিওর বা অস্তিত্বহীন ছিল। বিপ্লবগুলো ফেল করার পর লিডারদের অ্যারেস্ট করা হয়, ম্যানিফেস্টো সাপ্রেসড হয়ে যায়। কিন্তু আইরনিটা হল 1872 সালে যখন কিছু নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু হয়, তখন কোর্টের প্রমাণ হিসাবে এই ম্যানিফেস্টো পড়ে শোনানো হয়। আর ঠিক এই লিগ্যাল লুপহোলটাই এর রিপ্রিন্টের দরজা খুলে দেয়। এরপর তো 30টারও বেশি ভাষায় এটা ট্রান্সলেট হলো। আর 1917 সালে রাশিয়ায় বিপ্লবের পর স্টেট ব্যাকিং পাওয়ায় এটি সারা বিশ্বে মিলিয়ন মিলিয়ন কপি ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হল, আজকের এই মডার্ন ডেতে এর রেলেভেন্স আসলে কতটুকু? গ্লোবালাইজেশন অফ মার্কেটস বা বারবার ঘুরে ফিরে আসা ইকোনমিক ক্রাইসিস নিয়ে এখানে যে প্রেডিকশনসগুলো ছিল, সেটা কিন্তু আজকের স্কলারদেরও ভাবায়। ওয়েলথ ইনইকুয়ালিটি বা সম্পদ বৈষম্য এবং মনোপলি নিয়ে এখনকার যে ডিবেটগুলো হয়, সেখানেও ম্যানিফেস্টোর আর্গুমেন্টগুলো দারুণভাবে প্রাসঙ্গিক। তবে হ্যাঁ, এর ক্রিটিসিজমও কম নেই। যেমন ক্যাপিটালিজম খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে বলে যে প্রেডিকশন তারা করেছিলেন, সেটা তো ফেল করেছে। তাছাড়া ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের যে একটা এন্ডিওরিং রোল আছে, সেটাকে তারা আন্ডার এস্টিমেট করেছিলেন, যা আজকের দিনেও ইন্টারন্যাশনাল ক্লাস সলিডারিটির চেয়ে অনেক ক্ষেত্রে বেশি পাওয়ারফুল। একদম শেষে এসে ম্যানিফেস্টো সেই আইকনিক কলটার কথা বলতেই হয়, ওয়ার্কার্স অফ অল কান্ট্রিজ ইউনাইট, বা দুনিয়ার মজদুর এক হও।
ইন্টারন্যাশনাল সলিডারিটির এই ডাক শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও পলিটিক্যাল মুভমেন্টগুলোতে শোনা যায়। এই দলিলটার অনেক প্রেডিকশন হয়তো সত্যি হয়নি, কিন্তু গ্লোবাল ইকোনমি নিয়ে এটি যে স্ট্রাকচারাল প্রশ্নগুলো তুলেছিল তা আজও আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এই অ্যানালিসিসটা শেষ করার আগে একটা প্রশ্ন চিন্তার ঘোরাক হিসেবে রেখে যেতে চাই। ভবিষ্যতের গ্লোবাল ইকোনমিক স্ট্রাকচারগুলো কি আদৌ পুঁজিবাদের এই অন্তর্নিহিত দ্বন্দ্বগুলোর সমাধান করতে পারবে, নাকি ইতিহাস সম্পূর্ণ নতুন আর আনপ্রেডিক্টেবল কোনো পথে মোড় নেবে?